আচ্ছা দেখো ইউসে, আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো, বুঝছো? 3 নাম্বার অধ্যায়, তৃতীয় অধ্যায়, বুঝছো? তৃতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম হলো তোমার পদার্থের গঠন। ঠিক আছে, তৃতীয় অধ্যায় নাম কি বললাম? পদার্থের গঠন। চলো এই চ্যাপ্টারটা পড়ি। পদার্থের গঠন। দেখো যে এই চ্যাপ্টারের অনেক বিষয় আসলে তুমি অলরেডি জানো, যেহেতু মোটামুটি পড়ছো, তাও আমি একটু নিজের মতো করে এটা রিকেপ করাই দিই। দেখো, প্রথমে ওই যে যেই পৃষ্ঠাটা আছে না তোমার বইয়ের, কয় নাম্বার পৃষ্ঠা জানো? এটা হলো তোমার 35 নাম্বার পৃষ্ঠা। 35 নাম্বার পৃষ্ঠাটা একটু নিজের মতো করে রিডিং করবা, বুঝছো? এখানে তেমন কিছু বোঝানোর নাই। আমরা মেইনলি পড়া শুরু করবো হলো তোমার 37 নাম্বার পেজ থেকে। ঠিক আছে, 37 থেকে শুরু। বইও খুলবা প্লাস এটাও একসাথে দেখবা। দেখো, প্রথমে একটা জিনিস লেখা আছে, নাম হলো মৌলিক পদার্থ। ঠিক আছে, মৌলিক পদার্থ বা এটাকে বলা হয় মৌল। ঠিক আছে, পদার্থ বা এটাকে কি বলা হয়? মৌল বলা হয়। কি জিনিস? ধরো একটা পদার্থ আছে ধরো এটা পদার্থ একটা। ধরো যে এটা একটা ইট। ঠিক আছে, এটা ধরো ইট। এখন এই ইটটাকে যদি ভাঙো, তাহলে কি পাওয়া যায়? প্রথম কথা হলো ইট তৈরি হয় কি থেকে? কিছু থেকে, মাটি থেকে। কিছু মাটি থাকে, মাটির সাথে কি থাকে? বালি থাকে। ঠিক আছে, বালি থাকে, এইসব থাকে। তাহলে দেখো এই ইটের মধ্যে, ইটটাকে ভাঙলে কি পাওয়া যায়? মাটিও পাওয়া যায়, বালিও পাওয়া যায়, মানে একাধিক জিনিস পাওয়া যায়। এখন আবার ধরো যে আমরা যদি একটা পিওর গোল্ড নিই, বুঝছো? ধরো একটা পিওর গোল্ড, একবারে খাঁটি স্বর্ণ, একবারে 24 ক্যারেট। তো ওইটা যদি ভাঙো, তাইলে দেখবা যে তোমার এটা ভাঙলে যতই ছোট ছোট টুকরা করো, যত যাই করো, ভাঙলে শুধুমাত্র গোল্ডই পাওয়া যায়, গোল্ড ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। এই যে তোমার যেসব পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, এসব পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ। ঠিক আছে, বা মৌল। তাহলে কি বলবা? যেসব পদার্থকে ভাঙলে, দেখাই দিই আমি, যেসব পদার্থকে ভাঙলে, পদার্থকে ভাঙলে ভাঙলে সেই পদার্থ ছাড়া, ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। পদার্থ পাওয়া যায় না, এদেরকে বলা হয় কি? মৌলিক পদার্থ। ঠিক আছে, যায় না, এদেরকে বলা হয় কি? মৌলিক পদার্থ বা মৌল। এখন প্রকৃতিতে মোট দেখা গেছে যে এই তোমার প্রকৃতিতে মোট 98টা মৌল আছে প্রকৃতিতে। ঠিক আছে, আমি কথাটা বলি, প্রকৃতিতে মোট 58টা মৌলিক পদার্থ আছে, বুঝছো? প্রকৃতিতে, যাদেরকে ভাঙলেও অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, অর্থাৎ সেই পদার্থই পাওয়া যায় শুধু। আর ল্যাবের মধ্যে, মানে ল্যাব তো বুঝোই, ল্যাব মানে গবেষণাগার, গবেষণাগারে আরও তোমার এরকম কয়টা? 98 পরে 98 থেকে 118 হইতে কত লাগে? 20টা। ঠিক আছে, ল্যাবের মধ্যে আরও 20টা এরকম মৌলিক পদার্থ আবিষ্কার করা হয়েছে। তাহলে অল টুগেদার মোট মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা, বুঝছো? এই দুইটা যোগ করো। ঠিক আছে, মৌলিক পদার্থ বা মৌলিক সংখ্যা কয়টা? 118টা। এখন এই মৌলিক আমাদের চারপাশে যত কিছু দেখো, এই 118টা মৌলিক পদার্থের সমন্বয়ে তৈরি, বুঝছো? যেমন ধরো, তুমি যদি ধরো মানুষের শরীরে চিন্তা করো, মানুষের শরীরে কি আছে? মানুষের শরীরে তোমার কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সব মিলিয়ে যদি কোনো প্রায় 26টা মৌল আছে, বুঝছো? 26টা মৌল বা মৌলিক পদার্থর সমন্বয়ে মানুষের শরীর তৈরি। ঠিক আছে, মৌল আছে। তো এরকম আর কি, শুধু মানুষ না, এরকম ধরো যে যে কোনো কিছু একটাকে যদি ভাঙো, ধরো একটা টেবিল আছে, একটা চেয়ার আছে। ঠিক আছে, ধরো এটা ধরো একটা টেবিল। তারপরে ধরো ধরো যে একটা ফোন। ঠিক আছে, ধরো এটা একটা ফোন। ঠিক আছে, বাটন ফোন ধরো। যেরকম যা ইচ্ছা তা, যে কোনো কিছুকে ভাঙলে তুমি এই 118টার মধ্যেই কিছু না কিছু দিয়ে তৈরি হবে এই জিনিসটা, বুঝছো? তার মানে প্রকৃতিতে যা আছে এই 118টা জিনিসের মধ্যেই কোনো কিছু না কোনো কিছু দিয়ে তৈরি। যেমন ধরো মানুষের শরীরে কয়টা আছে? এর মধ্যে 26টা জিনিস উপস্থিত আছে। এরকম এক এক জিনিসের এক এক রকম উপস্থিত থাকে। তো যেসব মৌল তোমার মানে ল্যাবে তৈরি করা হয়েছে, এদেরকে বলা হয় কি? কৃত্রিম মৌল। যদি পরীক্ষাতে আসে কৃত্রিম মৌলের সংখ্যা কয়টা, তাহলে উত্তর হলো 20টা। আর প্রাকৃতিক মৌলের সংখ্যা কয়টা? 98টা। আর যদি বলে মোট মৌলের সংখ্যা কয়টা? 118টা। ঠিক আছে, এখন মৌলগুলো কি কি? বিভিন্ন রকম মৌল আছে, ধরো সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে,
ক্যালসিয়াম আছে, অনেক অনেক নাম আছে। এটার নাম সোডিয়াম, ঠিক আছে, এটার নাম ম্যাগনেসিয়াম, এটার নাম ক্যালসিয়াম, এরকম আরও আরও অনেক অনেক মৌল আছে। আচ্ছা এবার আসো আমরা একটু সামনে যাই। এই পেজের মধ্যে দেখো নিচের দিকে আছে যৌগিক পদার্থ, ঠিক আছে, নাম কি? যৌগিক পদার্থ। আচ্ছা, যৌগিক পদার্থ মানে কি? যেই পদার্থটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আরও অন্যান্য পদার্থ পাওয়া যায়, এদেরকে বলা হয় যৌগিক পদার্থ, ঠিক আছে। তাহলে এই কথাটা একটু লিখে নিবা, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায়, ঠিক আছে, অন্যগুলোও পাওয়া যায়, ঠিক আছে, অন্য পদার্থ পাওয়া যায়, পাওয়া যায় তাকে বলা হয় কি? যৌগিক পদার্থ, ঠিক আছে। যেমন কি ওই যে কিছুক্ষণ আগে ধরো একটা আমি এক্সাম্পলের মতো দিছিলাম, যে ধরো এরকম একটা ইটকে ভাঙলে এরকম একাধিক জিনিস পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই কারণে এটা হলো একটা যৌগিক জিনিস, বুঝছো। এরকমভাবে মৌল মানে এমন কিছু জিনিস আছে যেগুলোকে ভাঙলে একাধিক জিনিসপাতি পাওয়া যায়। যেমন ধরো পানি, পানির সংকেত কি জানো? পানি হলো তোমার H2O। H2O মানে কি? এখানে হাইড্রোজেন আছে দুইটা, ঠিক আছে, হাইড্রোজেনের সংখ্যা দুইটা, আর অক্সিজেনের সংখ্যা কত? কিছু নাই, মানে 1 আছে। তার মানে এই জিনিসটা দেখো, পানি যেটা, পানিতে কি আছে? দুইটি হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন পরমাণু আছে, পরমাণু, আর একটি একটি অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। তাহলে দেখো এই কারণে তোমার পানি যেটা, H2O যেটা, এটা কীরকম পদার্থ? এটা হলো তোমার একটা যৌগিক পদার্থ। এখন তোমাকে যদি দেখাইলে তুমি কি যৌগিক পদার্থ চিনতে পারবে না? যদি ধরো বলে এটা কি মৌলিক নাকি যৌগিক, উত্তর হলো যৌগিক, কারণ নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটা, মানে দুই টাইপের জিনিস আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এখন ধরো যদি আরও অন্য অন্য জিনিসপাতি দেখায় তাহলে সেগুলো তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো এখন যৌগিক পদার্থকে অনেক সময় কি ডাকা হয়? যৌগ বলা হয়, বুঝছো। মৌলিক পদার্থকে যেমন মৌল বলা হয়, যৌগিক পদার্থকে কি বলা হয়? যৌগ বলা হয়। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস পড়াই, সেটার নাম হলো পরমাণু কি আর অণু কি, ঠিক আছে। পরমাণু কি জিনিস, আরেকটা কি অণু কি জিনিস। এটা কয় পেজে আছে? এটা হলো তোমার এই 37 পৃষ্ঠার নিচের দিকে, পরমাণু ভার্সেস অণু, ঠিক আছে। পরমাণু কি জিনিস আর হলো অণু কি জিনিস। দেখো প্রথমত হলো সংজ্ঞাগত একটা পার্থক্য আছে। পরমাণু হলো তোমার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে। মৌলিক পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্রতম যে অংশ সেটাকে বলা হয় পরমাণু, বুঝছো। তাহলে কি বলবা? মৌলিক পদার্থের, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণা, তম কণাকে বলা হয় কি? পরমাণু। কণাকে কি বলে? কণাকে পরমাণু বলে, বুঝছো, পরমাণু বলে, বলে মানে কিরকম? যে ধরো, যেমন ধরো একটা তোমার ধরো সোডিয়াম, ধরো একটা মৌল আছে, ঠিক আছে। এখন চিন্তা করো যে যদি ধরো একটা সোডিয়ামের খণ্ড ভাবো, যে ধরো একটা সোডিয়ামের একটা খণ্ড আছে, এখানে তো অসংখ্য সোডিয়াম আছে, সোডিয়াম 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 সোডিয়াম, অসংখ্য সোডিয়াম আছে। তাহলে এত এত যে সোডিয়ামগুলো আছে, তাহলে এইখানে একটা সোডিয়াম খণ্ডের মধ্যে দেখো অনেকগুলো সোডিয়ামই কিন্তু আছে। এর মধ্যে জাস্ট শুধু একটাকে যদি নিয়ে কাজ করো, ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্রতম একটাকে নিয়ে যদি কাজ করো, অর্থাৎ একটা সোডিয়ামকে নিয়ে কাজ করো, তখন সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় পরমাণু, বুঝছো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মানে এর যে মানে অনেক বড় অংশ না নিয়ে জাস্ট শুধু একটা নিয়ে কাজ করলে এটাকে বলা হয় পরমাণু। এখন দেখো পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য কি? মনে রাখবা, দুই বা দুইয়ের অধিক, দুইয়ের অধিক পরমাণু যখন, অধিক পরমাণু, পরমাণু যখন কি করে? পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন তাদেরকে বলা হয় কি? তখন তাদেরকে বলা হয় কি? অণু, ঠিক আছে, এটা লিখে নেবে। আচ্ছা তাহলে এটার এক্সাম্পল কি? যেমন ধরো এখানে ধরো একটা অক্সিজেনের পরমাণু আছে ও, এটা হলো একটা অক্সিজেন, এটার সাথে ধরো আরেকটা অক্সিজেনের পরমাণু যুক্ত হলো, হয়ে তৈরি করে ফেললো ধরো O2। এই যে তোমার এখানে তাহলে কি হলো? এই যে দুইটা, এখানে দুইটা পরমাণু আছে, এটা কিন্তু একটা পরমাণু, ঠিক আছে, এটা একটা পরমাণু। এই দুইটা পরমাণু পরস্পর কি করলো? রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে O2 তৈরি করে ফেললো, তখন O2 হয়ে যায় কি? একটা, এটা হয়ে যায় একটা অণু,
বুঝছো, এই দুইটা কিন্তু পরমাণু, ঠিক আছে? তাহলে পরমাণু, দুইটা পরমাণু হতে পারে, অনেক ক্ষেত্রে দুইয়ের বেশি পরমাণু হতে পারে, যখন এরা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা মানে একত্রে মিলিত হয় তখন এটাকে বলা হয় কি অণু, ঠিক আছে? তাহলে অণু আর পরমাণুর মধ্যে তফাৎ বুঝছো? আচ্ছা বলো দেখি যে, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো কার্বন ডাইঅক্সাইড এর কি অণু নাকি পরমাণু? তাহলে এটা কি একটা অণু, কারণ কি এখানে কার্বন আর অক্সিজেন দুইটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, সুতরাং কার্বন ডাইঅক্সাইড কি একটা, এটা হলো একটা অণু। আচ্ছা যদি বলে যে ধরো এই সোডিয়াম, এটা কি অণু নাকি পরমাণু? উত্তর হলো এটা পরমাণু, ঠিক আছে? এরকম আর কি, দেখলেই বোঝা যায়। আচ্ছা এরপরে দেখো যে আমরা আরেকটা জিনিস পড়ি একটু নিচের দিকে, তোমার 38 নাম্বার পেজে আছে মৌলের প্রতীক। মৌলের প্রতীক, এগুলো তুমি রিডিং পড়বা, বুঝছো? আমি যদিও সব করে লাইন বাই লাইন রিডিং পড়াই নাই, কিন্তু তুমি রিডিং পড়ে নিবা, ঠিক আছে? আর যদি কোনো অংশ না বুঝো তাহলে আমার জানাবা। আচ্ছা আমি জাস্ট শুধু কোর বিষয় সেগুলো তোমার দেখাবো, যেগুলো পরীক্ষার জন্য আসে প্লাস তোমার বেসিক বিল্ড আপের জন্য দরকার সেইগুলো। আচ্ছা দেখো প্রথমে মৌলের প্রতীক, প্রতীক কাকে বলে মনে রাখবা। মৌলের, ঠিক আছে, মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, সংক্ষিপ্ত রূপকে, রূপ, ঠিক আছে, রূপ, রূপকে কি বলে, প্রতীক বলে। আচ্ছা কী রকম বিষয়টা, একটা এক্সাম্পল দিই, বলে যেমন ধরো আমরা অনেকগুলো মৌলিক পদার্থের নাম বা মৌলের নাম জানি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। যেমন ধরো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই শব্দটাকে সব জায়গায় যদি হাইড্রোজেন হাইড্রোজেন বানান করে লেখা লাগে তাহলে বেশি স্পেস খেয়ে ফেলবে না? তাহলে কি করা হয়, হাইড্রোজেনকে তোমার এরকম শুধু এইচ দিয়ে প্রকাশ করা হয়। এই যে তোমার হাইড্রোজেন একটা ইংরেজি শব্দ, এই ইংরেজি শব্দের একটা মানে পুরা মানে ইয়েটাকে শব্দটাকে ইউজ না করে যা শুধু এই যে প্রথম বর্ণটা নিয়ে প্রকাশ করলাম যে সংক্ষিপ্ত আকারে, এটাকে বলা হইতেছে কি প্রতীক। তার মানে এটা কি হাইড্রোজেনের প্রতীক, ঠিক আছে, এটা হলো প্রতীক। আচ্ছা যেমন ধরো আবার যেমন ধরো অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন, অক্সিজেন, এখানে দেখো যে প্রথম বর্ণটা কি আছে মানে ওইটা কি ও, তাহলে এই কারণে অক্সিজেনের প্রতীক কি ও। আবার ধরো নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, নাইট্রোজেনে দেখো প্রথম কি আছে, এন আছে, এই জন্য এটাকে বলা হয় কি, এখানে হলো এন। এখন দেখো আরেকটা শব্দ আছে, ধরো যে নিকেল হইলে কি হইতো, নিকেল, নিকেল, এখন দেখো নিকেলের মধ্যে কিন্তু না এন আছে, তো এইখানেও এন, তাহলে দুইটা এক হয়ে যেত না? তখন এই কারণে কি হয়, নিকেলের ক্ষেত্রে প্রত্যেকটাকে নেওয়া হয় এন আই, বুঝছো, মানে এটা সহ নেওয়া হয়, এই যে এন, এনও নেওয়া হয়, আইও নেওয়া হয়, সি কে ই এল এইগুলো অংশটা বাদ দেওয়া হয়, বুঝছো? তাহলে এটা মনে রাখবা। তো এরকম যে তোমার আরও বিভিন্নভাবে, তাহলে এগুলো হলো কয়েকটা নিয়ম আছে, দেখো এখানে লেখা আছে, বুঝছো? প্রথমত দেখো নিয়মগুলো পড়ো, দেখো এ আর বি দিয়ে দুইটা নিয়ম আছে বইয়ের মধ্যে, দেখো এ আছে একটা বি এর মধ্যে দুইটা নিয়ম আছে। এ নাম্বার নিয়মে বলছে যে ইংরেজিতে নামের প্রথম অক্ষরকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এই যে দেখো প্রথম অক্ষরটাকে, যেটা আমি এখানে দেখাইলাম আর কি, এটা এটা দিয়ে হলো এ এর ব্যাখ্যাটা বুঝবো। আর বি এর মধ্যে বলছে, দেখছে দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর যদি মিলে যায়, যেমন ধরো এই যে এখানে যে আমি একটা এক্সাম্পলটা দিলাম যে এখানেও নাইট্রোজেন এন দিয়ে শুরু, এখানেও এন দিয়ে শুরু, তাহলে তো প্রথম নাম দিয়ে নেওয়া যেতেছে না, তখন দুইটা নেওয়া হয়। যেমন ধরো এই যে একটা এক্সাম্পল দিলাম, নিকেলকে এন আই দিয়ে প্রকাশ করা, বুঝছো এরকম। এখন আর আর এনআই এখানে যেমন ধরো এইগুলো কি, এগুলো সব হলো বড় হাতের, ঠিক আছে, এটা বড় হাতের, এটাও বড় হাতের, এটা বড় হাতের, কিন্তু এখানে দেখো এখানে প্রথমটা বড় হাতের কিন্তু পরেরটা কি ছোট হাতের, বুঝছে, এনআই, এনটা বড় হাতের, আইটা হলো ছোট হাতের, এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এ আর বি এর নিয়মটা একটু জেনে নিবা। যদি বলে মৌলের প্রতীকটা মানে প্রতীক লেখার নিয়ম কি, তাহলে এ আর বি এর আন্ডারে দুইটা নিয়ম লিখবা। এক নাম্বার নিয়ম লিখবা যে এই প্রথম অক্ষরটা দিয়ে তোমার ইয়ে করা হয়, নামকরণ করা হয়, প্রথম অক্ষরটাকে বড় হাতের ক্যাপিটাল লেটারে নিয়ে, অথবা যখন তোমার দুইটা নাম মানে মৌলের নামের প্রথম অক্ষর মিলে যায় তখন একটা মৌলের ক্ষেত্রে কি করা হয়, প্রথম দুই অক্ষর নেওয়া হয়, বুঝছো? যেমন ধরো এটার একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো নিকেল দিয়ে, অথবা আরও এক্সাম্পলও আছে এরকম, সমস্যা নেই। যেমন ধরো ধরো আর আমি আরও একটা বইয়ের থেকে এক্সাম্পলগুলো দেখাই। ধরো বইয়ের মধ্যে একটা এক্সাম্পল লেখা আছে কি, যে ধরো কার্বন, 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 এটার তাহলে প্রতীক কি, সি, এই যে প্রথম অক্ষরটা নিলে। আবার ধরো ক্লোরিন, ক্লোরিন,
ঠিক আছে, ক্লোরিন। ক্লোরিনও তো এখন সি নেওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে কি করা হয়, সি নেয় এখান থেকে, আর এখান থেকে এল নেয়, সি এল, বুঝছো। এরপরে ধরো যেমন ধরো ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম তো নর্মালি তো নেওয়া উচিত সি, কারণ কিন্তু সি নিলে তো মিলে যাবে কার্বনের সাথে, এই জন্য কি নেওয়া হয়, সি এ নেওয়া হয়, বুঝছো। ক্যালসিয়াম, এটা হলো ক্যালসিয়ামের প্রতীক, এগুলো কারকদের, এগুলো হলো প্রতীক, বুঝছো। এরকম এরকম আরও এক্সাম্পল আছে, যে ক্রোমিয়াম আছে, ক্যাডমিয়াম আছে, আরও অন্যান্য এক্সাম্পলগুলো আছে, এগুলো একটু দেখে নিবা নিজের মতো। আচ্ছা, আরেকটা দেখো, এটা হলো এ এর নিয়ম দেখলা, এ নাম্বার নিয়ম দেখলা, বি নাম্বার নিয়ম দেখলা, এখন দেখো সি নাম্বার নিয়মটা দেখাই। দেখো সি নাম্বার নিয়মটা কি, কিছু কিছু শব্দ আছে, মানে কিছু কিছু মৌল আছে যাদের প্রতীকটা তাদের নামের সাথে বেশি এটা ম্যাচ করে না। দেখবা কি, ধরো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামটা কীরকম, এস ও ডি আই ইউ এম, সোডিয়াম, এরকম তো। এখন এটার প্রতীক হওয়া উচিত কি, প্রতীক কি হওয়া উচিত, এসও হওয়া উচিত না, বা এস হওয়া উচিত, কিন্তু দেখবা যে এসও না, এসও না, একটাও না, এই দুইটার মধ্যে একটাও না। এটার প্রতীক কি জানো, এটার প্রতীক হলো এন এ। তাহলে এখন প্রশ্ন আসে যে এন এ আসলো কোত্থেকে, সোডিয়াম তো এটা এন এ আসার কথা না। তো মনে রাখবা, সোডিয়াম যেই, সোডিয়াম হলো তোমার ইংলিশ, বুঝছো। সোডিয়ামের যে ল্যাটিন শব্দ সেটা হলো নেট্রিয়াম, বুঝছো, নেট্রিয়াম। এই যে নেট্রিয়াম, এই নেট্রিয়াম শব্দ থেকে আসছে হলো তোমার এনএ, বুঝছো। মানে এই সোডিয়াম শব্দের, সোডিয়ামের ল্যাটিন শব্দ যেটা, সেটা হলো নেট্রিয়াম, সেই নেট্রিয়াম থেকে আসছে এনএ। এরকম কিছু ব্যতিক্রম আছে, তাহলে ব্যতিক্রমগুলো মনে রাখবা, এগুলো কী কারণে আসছে, এগুলো হলো তোমার ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন মানে ল্যাটিন শব্দ, গ্রিকদের ভাষা হলো ল্যাটিন, ল্যাটিন শব্দ থেকে আসছে, বুঝছো। ল্যাটিন মানে গ্রিকদের ভাষা, এই গ্রিকদের ভাষা থেকে আসছে। এরকম ধরো আছে, এরকম আরও ধরো পটাশিয়াম, হ্যাঁ ঠিক আছে, পটাশিয়াম বাংলায় লিখে দিই, পটাশিয়াম হওয়া উচিত কি, পি হওয়া উচিত না, পটাশিয়াম পট পি, কিন্তু দেখবা যে এটা হলো কে, কে কি কারণ জানো, কারণ হলো এটা আসছে তোমার ক্যালিয়াম শব্দ থেকে, ক্যালিয়াম, পটাশিয়াম শব্দটা আসছে ক্যালিয়াম শব্দ থেকে, এই জন্য এটাকে নেওয়া হয়েছে কে। এরকম আরও কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবা। এরকম যেমন ধরো সিলভার, দেখো সিলভার, এটা হওয়া উচিত না এসআই, সিলভার, কিন্তু হয় জানো কি, হয় হলো তোমার এজি, কি কারণে, সিলভারের তোমার ল্যাটিন নাম হলো আর্জেন্টাম, আর্জেন্টাম। এরকম তোমার আরও কিছু এক্সাম্পল আছে, আমি সবগুলো এক্সাম্পল একটু লিখে দিই, এগুলো পরীক্ষাতে এমসিকিউর মধ্যেও আসে, যে কোন শব্দ কোনটার ল্যাটিন নাম কি, সোডিয়ামের ল্যাটিন নাম কি, এর ল্যাটিন নাম কি, এগুলা তুমি এখান থেকে সবগুলা পড়লেই ভালো হয়, বুঝছো। আমি সবগুলাই পারতাম, এখানে যতগুলো আছে সবগুলো পড়ে ফেলো, মুখস্থ করে ফেলবা। তারপরে কপারেরটা হলো কিউপ্রাম থেকে আসছে। তারপরে টিনেরটা আসছে কোত্থেকে, টিন আসছে তোমার, টিনের দেবে যে প্রতীক হলো তোমার এস এন, কারণ কি টিনের ল্যাটিন নাম হলো স্টেনাম, এই যে স্টেনাম, বুঝছো, ওই স্টেনামের এই এস থেকে, এই সরি এস আর এন থেকে এখানে এস এন আসছে। তারপরে ধরো অ্যান্টিমনি আছে, অ্যান্টিমনি এটা একটা মৌলের নাম, এই অ্যান্টিমনির হওয়া উচিত কি, এটি হওয়া উচিত অ্যান্টিমনি, বা এ হওয়া উচিত, কিন্তু অ্যান্টিমনিটা দেবে এস বি, কী কারণে, অ্যান্টিমনির ল্যাটিন নাম হলো স্টিবিয়াম, স্টিবিয়াম। এরকম তোমার আরও আছে, যেমন ধরো গোল্ডের, গোল্ড, গোল্ড হওয়া উচিত কি জি, কিন্তু গোল্ডেরটা যেন কি এ ইউ, কারণ কি গোল্ডের ল্যাটিন নাম হলো অরাম, এ ইউ আর ইউ এম, অরাম। এরকম আছে দেখো লেড, লেডেরটা হওয়া উচিত কি এল ই এল এল হওয়া উচিত, কিন্তু না, লেড হলো পিবি, কারণ কি লেডের ল্যাটিন নাম হলো প্লাম্বাম, পি এল ইউ এম বি ইউ এম, প্লাম্বাম। এরপরে তোমার আছে টাংস্টেন, দেখো এটাও একটা মূলের নাম, টাংস্টেন, টাংস্টেন হলে এটা হওয়া উচিত না তোমার টি, কিন্তু দেখবে যে এটার প্রতীক হলো তোমার ডাব্লিউ, কী কারণে, টাংস্টেনের ল্যাটিন শব্দ হলো ওলফ্রাম, ওলফ্রাম, এই ডাব্লিউ আসছে হলো ওই ডাব্লিউ থেকে, এই ওলফ্রাম থেকে এই ডাব্লিউ আসছে। এরপরে ধরো আয়রন, এই যে আয়রন, আয়রনটা কি, আয়রন হওয়া উচিত না আই, কিন্তু আয়রনের সংকেত হলো এফই, এফই কী কারণে, এটার আয়রনের ল্যাটিন নাম হলো ফেররাম, বুঝছো। আর আরেকটা আছে তোমার মার্কারি, মার্কারি, মার্কারি হওয়া উচিত কি এম, কিন্তু মার্কারির দেখবা প্রতীক হলো তোমার এইচ জি, কারণ কি মার্কারির ল্যাটিন নাম হলো হাইড্রারজিয়াম, এগুলো হলো ব্যতিক্রম, বুঝছো।
ম্যাক্সিমামগুলো কিন্তু তোমার ম্যাচই করে, বুঝছো? হাইড্রার জাইরাম, হাইড্রার জাইরাম, ঠিক আছে, হাইড্রার হাইড্রার জাইরাম, হাইড্রার জাইরাম। তাহলে এরকম দেখো ম্যাক্সিমামগুলো তো ম্যাচই করে। এই যে এগুলো ছাড়া ধরো অন্যান্য যদি যে কোনো একটা নেও তাহলে কিন্তু ওগুলো ম্যাচ করবে। ধরো ধরো কীরকম, ধরো হিলিয়াম, এটা হওয়া উচিত কীরকম, হিলিয়াম, হিলিয়াম, হিলিয়াম হওয়া উচিত না এইচই, আসলে ওইটার প্রতীক এইচই। তারপরে ধরো লিথিয়াম, এটা কি হওয়া উচিত, লিথিয়াম, এটা হওয়া উচিত হলো এলআই, তাহলে এটাও লিথিয়াম এলআই আসলে, বুঝছো? এরকম তুমি সবগুলো 1 থেকে 30টা মৌলের প্রতীক শিখবা, বুঝছো? সবগুলো মৌলের প্রতীক শিখবা। হাইড্রোজেন কি এইচ, হিলিয়াম কি এইচই, লিথিয়াম, বেরিলিয়াম কি বি, বোরন বি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সবগুলোর প্রতীক শিখবা সিরিয়ালি। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পরের পেজে যদি দেখাই, ধরো সিলিকনের পরে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, পরেরগুলো আমি শিউন না, বুঝছো? পরেরগুলো থাকার বাধ্য। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এটা ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ, আয়রন, তারপর আছে কোবাল্ট, নিকেল, তারপরে কি গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক আছে এ, আর্সেনিক মনে হয় এস, আর্সেনিক, তারপরে সেলেনিয়াম, তারপরে আছে কি ব্রোমিন, ক্রিপ্টন, ক্রিপ্টন হলো কেয়ার, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, এস আর মনে হয় স্ট্রনশিয়াম, ইট্রিয়াম, জিরকোনিয়াম, জেডাই, বুঝছো? সম্ভবত আমি মানে কয়েকটা হয়তো ভুল হতে পারে ভিতর দিয়ে, এটা 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 আমি শিউন না, জিরকোনিয়াম। তো এরকম আর কি সবগুলো 1 থেকে 30টা একটু দেখে নিবা, ঠিক আছে? 1 থেকে 30টা মূলের প্রতীকগুলো দেখে নিবা। আচ্ছা, এবার তাহলে এতটুকু দেখলা। এখন আরেকটা জিনিস দেখো যে তোমার সংকেত কি জিনিস, ঠিক আছে? সংকেত, ঠিক আছে, সংকেত, সংকেতটা কি জিনিস জানা মানে সংজ্ঞা লাগবে না, যা শুধু সংকেতটা দেখে রাখো যে সংকেতটা কি। সংকেত কীরকম, মানে একটা যৌগ কিভাবে লেখে বা একটা মৌল কিভাবে লেখে সেই বিষয়টা আমি একটু দেখাই। দেখো তোমার একটা জিনিস জানা লাগবে, এটা ইলেকট্রন বিন্যাস যখন পড়বা তখন বিষয়টা বেশি ক্লিয়ার হবে। একটা টার্ম জিনিস আছে, নাম হলো যোজনী, বুঝছো? এই জিনিসটা আমি যখন ইলেকট্রন বিন্যাস পড়াবো তখন দেখাবো, দেখানোর পরে কিভাবে তোমার সংকেত লেখে সেই পার্টটা পড়াবো। জাস্ট এখন আপাতত জাস্ট শুধু কয়েকটা সংকেতের এমনি জেনে রাখো, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রতীক কীরকম আর সংকেত কীরকম একটু দেখো। নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রতীক কীরকম, প্রতীক আর সংকেত কীরকম এটা দেখো একটু। সংকেত, প্রতীক হলো তোমার শুধুমাত্র মানে কোনো সংখ্যা থাকে না এর সাথে, বুঝছো? প্রতীক যেমন ধরো নাইট্রোজেন না শুধু এন, আর সংকেতের মধ্যে সাথে সংখ্যা থাকতে পারে, সব ক্ষেত্রে যে থাকবে তাও না, সংকেতে মানে একদম ম্যান্ডেটরি না, নাও থাকতে পারে কিন্তু থাকতেও পারে সে, কিন্তু প্রতীক কোনো সময় সংখ্যা থাকে না। যেমন ধরো নাইট্রোজেনের সংকেত হলো N2। তো সংকেত মানে হলো যে প্রকৃতিতে ওই মৌলটা মানে ওই মানে ওই পরমাণুটা কিভাবে থাকে, বুঝছো? মানে আমরা যদি ধরো আমাদের এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে তোমার ইয়ে আছে না, এই কি বলে বাতাস আছে না, এই বাতাসে নাইট্রোজেন আছে, ধরো এটা বাতাস বায়ুমণ্ডল, এখানে যদি তুমি কোনো নাইট্রোজেন দেখো তাহলে দেখবা সেটা অবশ্যই N2 আকারে আছে, বুঝছো? এটা পৃথিবী এক্স, এটা আছে N2 আকারে, এটা N2। তো সংকেত মানে হলো এটা পৃথিবীতে কোন ফরম্যাটে আছে সচরাচর, বুঝছো? এটাকে বলেন সংকেত। আর প্রতীক হলো একটা লিখিত রূপ জাস্ট। যেমন ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার তো প্রতীক হয় না, কারণ অ্যামোনিয়া প্রতীক আসলে তোমার মেইনলি হয় যৌগের, সরি মৌলের, বুঝছো? তাহলে এটার কোনো প্রতীক নাই এমনিতে, প্রতীক থাকে তোমার শুধুমাত্র মৌলের, মৌলিক পদার্থের। তো এমনিতে এটার প্রতীক নাই, কিন্তু সংকেতটা হলো তোমার NH3। তারপরে ধরো যে ক্লোরিনের সংকেত কি, ক্লোরিন, ক্লোরিনের সংকেত, ক্লোরিনের সংকেতটা হলো তোমার এখানে হলো Cl হলো ক্লোরিন, আর সরি ক্লোরিন হলো প্রতীক আর Cl2 হলো তোমার সংকেত। তারপরে ধরো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সংকেতটা দেখে রাখো। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত কীরকম, এটাতে মানে প্রতীক তো হয় না, এর সংকেতটা হলো তোমার H2SO4। আর তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কীরকম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো HCl। অ্যাসিডের সংকেত কীরকম,
এই যে এটা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, Cl, ঠিক আছে, HCl এরকম। আচ্ছা, তাহলে মোটামুটি তো একটা পার্ট দেখলা। এখন একটু হালকা এই বিষয়গুলো ভালো করে শিখবা। আমি এই চ্যাপ্টারটা শেষ করবো 3টা ক্লাসে। আচ্ছা দেখো, বা 3টে বা 4টাও লাগিয়ে দিতে পারে সব কিছু ভালোভাবে মানে বোঝাই যাইতে লাগলে। আচ্ছা দেখো, এটা চিন্তা করো যে একটা পরমাণুর গঠন কীরকম হয়। একটা পরমাণু দেখতে কীরকম, একটা পরমাণু, একটা পরমাণুর মধ্যে তোমার প্রথমে একবারে কেন্দ্রে থাকে হলো তোমার একটা নিউক্লিয়াস, বুঝছো, আর বাইরে থাকে এরকম কক্ষপথ, ঠিক আছে, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এরকম আরও আরও কক্ষপথ থাকে, ঠিক আছে। তাহলে কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, এটা কি লিখলাম, নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে। আর বাইরে কি থাকে, এগুলো হলো একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, ঠিক আছে। এগুলো কি বললাম, এগুলো হলো একটা কক্ষপথ, ঠিক আছে। এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। কক্ষপথ কি কারণে, এই কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, ধরো এটা একটা ইলেকট্রন, সে হলো এইটার দিয়ে এরকমভাবে ঘুরবে, বুঝছো, সারাক্ষণ ঘুরতে থাকে, এরকম ঘুরতে থাকে, এরকম ধরো এখানে আরেকটা ইলেকট্রন আছে, এও সারাক্ষণ এরকমভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, নিউক্লিয়াসের ভিতরে এই যে মাঝখানে যে অংশটা আছে নিউক্লিয়াস, এটার ভিতরে দুইটা জিনিস অবস্থান করে, সেটা হলো তোমার প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে। এখানে কি আছে, প্রোটন আছে, আর কি আছে, নিউট্রন আছে, নিউট্রন আছে। আর এই কক্ষপথে কে ঘুরতে থাকে, সেটা হলো তোমার ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন। তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটা মিলে আসলে তোমার মানে পরমাণুটা গঠিত হয়। তো একটা জিনিস মনে রাখবা, একটা পরমাণুতে, ঠিক আছে, এটা পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হয়, বুঝছো, ইলেকট্রন সংখ্যা সংখ্যা আর কি হয়, প্রোটন সংখ্যা হয় পরস্পর সমান, ইকুয়াল টু প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা যা ইচ্ছা তা হইতে পারে, বুঝছো, নিউট্রন সংখ্যার কোনো এরকম ফিক্স কিছু বলার নেই, বুঝছো। তো এখন একটা বিষয় চিন্তা করো যে আমরা এইখান থেকে কিছু ডেটা মুখস্থ করবো, বুঝছো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে লাগে, পরীক্ষায় না শুধুমাত্র, সব সময় লাগে। এখানে দেখো 40 পৃষ্ঠার নিচে একটা ছক আছে, এতটুকু পর্যন্তই পড়াবো আজকে, আর বেশি পারাবো না, 40 পৃষ্ঠার ছকটা পর্যন্ত পড়াবো। এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এই তিনটার সম্পর্কে কিছু ডেটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখা লাগে। আচ্ছা স্লাইডই তো শেষ হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, এই আমি এইখানেই দেখাই, দেখো প্রথমে আমরা একটু দেখি যে এখানে লিখব কি, এখানে ধরো আছে প্রোটন, ধরো এখানে প্রোটন আছে, প্রোটন, এখানে ধরো লিখলাম নিউট্রন, আর এইখানে লিখলাম ধরো ইলেকট্রন, তিনটা জিনিস লিখলাম। এখন এই তিনটার মধ্যে দেখো প্রথমত প্রতীক জানো, ঠিক আছে, প্রতীক মানে কোনটাকে কি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। প্রোটনকে তোমার প্রকাশ করা হলো পি দিয়ে, কারণ প্রোটন পি, নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করে, ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা, এটা ইজি, সমস্যা নেই, এটা জানা আছে। এখন দেখো এগুলোর চার্জের মান কত, বুঝছো, চার্জ বা আধানের মান কত, আধান, আধান বা চার্জের মান কত, এটা মুখস্থ করা লাগবে। দেখো মনে রাখবা যে এই চার্জের ক্ষেত্রে এই দুইটার চার্জ একই, প্রোটন আর ইলেকট্রন, বুঝছো, এটা আর এটার চার্জ এক। আর নিউট্রন হলো নিউট্রাল, অর্থাৎ এর কোনো কি নাই, চার্জ নাই, তার মানে এটা শূন্য। আর এই দুইটার কি বললাম, চার্জ এক, কিন্তু একটু তফাৎ আছে, একটা প্লাস একটা মাইনাস, বুঝছো। প্রোটন হলো পজিটিভ, ঠিক আছে, এটা কত হয়, +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, কুলম্বকে সি দিয়ে প্রকাশ করা হয়। আর বুঝছো কুলম্ব, এই যে কুলম্ব এরকম লেখা আছে, বুঝছো উচ্চারণ, কুলম্ব, লম্ব, বুঝছো, কুলম্ব। আচ্ছা, আর এটার মান কত, একই মান কিন্তু মাইনাসের, মাইনাসের 1.6 ইন্টু 10⁻⁻19, এগুলো মুখস্থ করবা। এগুলো কিসের মান, চার্জ বা আধানের মান। আচ্ছা এবার ভর কত, আচ্ছা একটা জিনিস দেখো, একটা হলো শুধু আধান, ঠিক আছে, আরেকটা জিনিস আছে জানো কি, এটা বলে কি আপেক্ষিক আধান, ঠিক আছে, আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান। এখন দেখো এই আপেক্ষিক আধান জানো কত, প্রোটনের ক্ষেত্রে হলো তোমার আপেক্ষিক আধানের মান যদি বলে শুধু আধান, তাহলে হলো এই মান, আর যদি আপেক্ষিক আধান বা আপেক্ষিক চার্জ বলে, তাহলে এটার মান হলো +1। এই নিউট্রনটা জিরো সবসময় বরাবরের মতোই,
আর এটা হলো মাইনাসের 1, বুঝছো? তাহলে আপেক্ষিক কথাটা শুনলে বুঝবা যে এটা কি, এটা বড় কোনো সংখ্যা না, এটা 0 অথবা 1 এর ভিতরে কিছু একটা হবে, ঠিক আছে, আপেক্ষিক শুনলে। আর নর্মাল বললে এটা। আচ্ছা, এরপরে আরও কয়েকটা জিনিস মনে রাখবা প্রোটনের বেলায়, মানে সবগুলোর বেলায় তোমার এই আপেক্ষিক। আর একটা আছে কি প্রকৃত ভর, ঠিক আছে, প্রকৃত ভর। প্রকৃত ভর কার ক্ষেত্রে কত দেখো, ভর, ভর মানে কি, মানে ওজন টাইপের আর কি। প্রকৃত ভর দেখো সবচেয়ে বেশি ভারী কে, মনে রাখবা সবচেয়ে ভারী আসলে তোমার নিউট্রন, বুঝছো, সবচেয়ে ভারী। কত সেটা, এর ভর হলো তোমার 1.67 ইন্টু, এটা মুখস্থ করবা কিন্তু, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আর নিউট্রনের ভরটা একটু কম, সরি এটা এটা কি এটা হলো তোমার ইয়েরটা। ও, তোমাদের বই আবার দুইটা সেম দিছে। আচ্ছা, একটু আমি বলে রাখি, নিউট্রনটা আসলে একটু ভারী, বুঝছো, প্রোটনের চেয়ে, কিন্তু তোমাদের এখানে প্রায় দুইটা সেম দেওয়া আছে যাতে জটিলতা এড়ানোর জন্য। তাহলে তুমি সেটাই করো, যে এখানে এটাই মনে রাখো, জাস্ট এটাই দুইবার মনে রাখো, 1.6 ইন্টু 7 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর এর ইলেকট্রনের ভরটা কত, 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখন দেখো এটা তো গ্রামে বললাম, কেজিতে বললে যেন কি হবে, সেমি 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, মানে 3 আরও কমবে আর কি, বুঝছো, মাইনাসের 27। এটাও সেম 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। আর এটাও সেম 9.11 ইন্টু 10⁻⁻, আরও 3 কমলে কত হয়, 31 কেজি, বুঝছো, এই যে এমনি কমলে কি কারণে বললাম, মাইনাস এই কারণে, বুঝছো, নর্মালি বাড়ছে 24 থেকে 27, কিন্তু মাইনাসের যেহেতু এই কারণে বললাম কমছে। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো লাস্টলি, এটার জন্য আমি একটু এই অংশটা একটু মুছে দিই। আচ্ছা, এটা মুছে না কেন, আচ্ছা মুছে, ঠিক আছে। লাস্টলি আরেকটা যে বিষয়, সেটা হলো আপেক্ষিক ভর, বুঝছো, ভরও দুই রকম। ওইখানে যেমন দেখছো না, আধান দুই রকম, একটা শুধু আধান আর একটা আপেক্ষিক আধান। আপেক্ষিক ভর মানে কে কিরকম ভারী, আপেক্ষিক ভর। দেখো আপেক্ষিক ভর সবচেয়ে ভারী কে জানো, সবচেয়ে ভারী হলো প্রোটন আর নিউট্রন, দুইটা সেম দেওয়া আছে যদি, এই কারণে এই দুইটার মান হলো 1 1। আর সবচেয়ে সরি সরি হ্যাঁ, আর ইলেকট্রনের ভর কত, 0, ইলেকট্রন খুবই হালকা। আচ্ছা, তাহলে এটা হলো তোমার ছক, তাহলে এই ছকটা ভালো করে পড়বা, ঠিক আছে। তাহলে কী কী জানলাম এখান থেকে, দেখো তো এই ডেটা থেকে কী কী জানা যায়। প্রথমত জানলাম যে ইলেকট্রন আর প্রোটন আর নিউট্রন এই দুইটার কি চার্জ বা আধান হলো সমান, ঠিক আছে। প্রোটন নিউট্রন না, প্রোটন আর ইলেকট্রনের আধান বা চার্জ হলো সমান, একই মান, কিন্তু একটা প্লাস একটা মাইনাস। প্রোটন হলো প্লাস আর নিউট্রন হলো মাইনাস। আর চার্জ বা আধানের ক্ষেত্রে নিউট্রনের চার্জ কত, 0। আর আপেক্ষিক আধানের ক্ষেত্রে প্রোটনেরটা +1, ইলেকট্রনেরটা -1, আর নিউট্রনেরটা 0। প্রকৃত ভর চিন্তা করলে সবচেয়ে, মানে এই দুইটা হলো ভারী, প্রোটন আর নিউট্রন হলো ভারী ভারী, ঠিক আছে, 1.67 ইন্টু 10⁻⁻24। তারপরে হলো তোমার এটা হলো 1.67 ইন্টু 10⁻⁻24, মানে একই মান যদিও, তার মানে প্রায় সমান দুইটার ভর। আচ্ছা, এখন মনে হইতেছে বলো তো, এটা কি বড় মান নাকি ছোট মান? আপাতদৃষ্টিতে মনে হয় 9.11 মানে এর চেয়ে বড় সংখ্যা, কিন্তু দেখো এটা -28, মাইনাসের পাওয়ার মানে হলো সংখ্যাটা আরও বেশি ছোট, তার মানে এটাই সবচেয়ে হালকা, বুঝছো। প্রকৃত ভর সবচেয়ে কম কার, ইলেকট্রন, বুঝছো, ইলেকট্রনের ভরই সবচেয়ে কম। আর আপেক্ষিক ভর দেখলেও দেখা যায়, বোঝা যায় যে এর যদি হয় 1, তাহলে এরও 1, কারণ দুইটা সমান সমান ছিল, দেখো এটার 1 এটার 1, আর এর ছিল কম, এই কারণে এর দিয়ে দিচ্ছি কি 0, বুঝছো। তাহলে এই ছকটাও মুখস্থ করবো। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে তোমার বাকি পার্টটা দেখো।